হ্যালো গাইস, আজকের থেকে আমরা যে সিরিজটা শুরু করছি সেটা হচ্ছে হিস্ট্রি পিওয়াইকিউ নিয়ে। এবং শুধু পিওয়াইকিউ নয়, এই হিস্ট্রির পিওয়াইকিউ থাকবে 5 বছর 2005 থেকে 2020 সাল, এবং তারই সাথে থাকবে আমাদের নানা রকমের এক্সপ্লানেশন। পিওয়াইকিউগুলোর যে এক্সপ্লানেশন হবে সেগুলো খুবই দুর্দান্ত। তো চলো প্রতিদিন আমরা 10টা করে ভিডিও করব। এই লাস্ট কলকাতা পুলিশের আগে যে 10-11 দিন আছে আমাদের হাতে, সেই 10-11 দিনে আমরা সমস্ত সিরিজটা কমপ্লিট করব। শুধু কেপি নয়, ডাব্লিউপি এবং ফুড এসআই নানা রকমের পিওয়াইকিউ আমরা করব। তো চলো প্রথম আমাদের প্রশ্ন যেটা আছে সেটা দেখে নেওয়া যাক। চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন কোন সালে? চেঙ্গিস খাঁ প্রথম কোন সালে ভারত আক্রমণ করেছিল? উত্তর হচ্ছে আমাদের কত? উত্তর হচ্ছে 1221 সালে। এরপরে এই রিলেটেড আমরা কিছু প্রশ্ন দেখব, এক্সপ্লানেশন দেখব। কী রকম? যেমন এক্সপ্লানেশন দেখো লেখা আছে, ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন। এবং শুধু তাই নয়, চেঙ্গিস খান বাবরের মায়ের দিক থেকে তিনি কে ছিলেন? তিনি বাবরের আত্মীয় ছিলেন। তাহলে আমরা প্রথম জানতে পারলাম কি, চেঙ্গিস খাঁ 1221 খ্রিস্টাব্দে 21 সালে আমাদের ভারত আক্রমণ করেছিল। এবং ভারত আক্রমণ তিনি কার রাজত্বকালে করেছিলেন? ইলতুৎমিশের রাজত্বকালে ভারত আক্রমণ করেছিলেন। 2 নম্বর প্রশ্ন দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা আমাদের সর্বপ্রথম লিখেছেন কে? কে লিখেছেন? না বাল গঙ্গাধর তিলক। এরপরে আমরা একই রকমভাবে বাল গঙ্গাধর তিলক রিলেটেড কিছু জিনিস আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। যেমন সর্বপ্রথম দেখো লেখা আছে নিউজ পেপার। বাল গঙ্গাধর তিলক কোন নিউজ পেপারের সাথে যুক্ত ছিলেন? সেটা হচ্ছে উইকলাইস কেসারি, যেটা হচ্ছে মারাঠি বটে, এবং 1881 খ্রিস্টাব্দে যেটা ইংলিশে প্রকাশ করা হতো সেই নিউজ পেপারের সাথে যুক্ত ছিলেন। 2 নম্বর দেখো, মহারাষ্ট্র অঞ্চলে গণেশ চতুর্থী উৎসবকে জনপ্রিয় করে তুলেছিলেন তিনি। 3 নম্বর দেখো, রাজা ছত্রপতি শিবাজির জন্মবার্ষিকীকে শিব জয়ন্তী বলে উদযাপন, এই কথা তিনি প্রচার করেছিলেন। এবং ব্রিটিশ উপনিবেশিকরা তাকে বলতো দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান আনরেস্ট, এবং তিনি লোকমান্য তিলক নামেও পরিচিত ছিলেন। মহাত্মা গান্ধী তাকে কি বলতো? দ্য মেকার্স অফ মডার্ন ইন্ডিয়া। এরপর আমরা 3 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো, বাংলার দিওয়ানি মঞ্জুর হয় কত সালে? বাংলার দেওয়ানি মঞ্জুর হয় কত সালে? না 1765 সালে। তো এই রিলেটেড আমরা কিছু জিনিস দেখব। সেটা হচ্ছে আমাদের 23শে অক্টোবর 1765 খ্রিস্টাব্দের পরে প্রয়াত দ্বিতীয় আলমগীর পুত্র মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের মধ্যে 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদ চুক্তি স্বাক্ষরিত হয়। তাহলে আমরা জানতে পারলাম এলাহাবাদ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1765 সালে 23শে অক্টোবর। কাদের সাথে কাদের? না মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের। এই চুক্তি অনুযায়ী মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করেছিল। তাহলে এইখান থেকে আমাদের দেওয়ানি এটা মঞ্জুর করা হয়েছিল কত সালে? না 1765 সালে। এবং 22 এবং 23শে অক্টোবর 1764 সালে বক্সারে যুদ্ধ হয়েছিল, এবং হেক্টর মুনরোর নেতৃত্বাধীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বে বাংলার নবাব মীর কাসিমের সম্মিলিত সেনাবাহিনীর অধীনে এই যুদ্ধ হয়েছিল। এবং আওধের নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম কাশীর রাজা বলবন্ত সিংহের সাথে ছিলেন। পাটনার পশ্চিমের প্রায় 130 কিলোমিটার, যেটা আমাদের 81 মাইল পশ্চিমে গঙ্গা নদীর তীরে অবস্থিত বিহারের ভূখণ্ডের মধ্যেও অবস্থিত একটি ছোট্ট দুর্গের শহর, যেখানে আমাদের কী হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল। বোঝা গেল কাদের সাথে কাদের হয়েছিল, কখন হয়েছিল, এবং কতটা মাইল নিয়ে হয়েছিল, কতটা জায়গা নিয়ে, কোথায়, সমস্তটুকু আইডিয়া পাওয়া হলো। তাহলে আমরা এখানে প্রশ্নটা আমাদের কী ছিল? বাংলার দেওয়ানি মঞ্জুর হয় কত সালে? সেখান থেকে আমরা এত কিছু জানতে পারলাম। তো এরপরের প্রশ্ন কী আছে দেখে নেওয়া যাক। এরপরের প্রশ্ন দেখো, আমাদের লেখা আছে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি সম্মেলন হয় কার আমলে? কার আমলে? আমরা জানি কনিষ্কের আমলে হয়েছিল। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয় কার আমলে? না কনিষ্কের আমলে। এরপর আমরা দেখব প্রথমটা কার আমলে হয়েছিল, দ্বিতীয়টা কার আমলে হয়েছিল, তৃতীয়টা কার আমলে হয়েছিল। এর সমস্তটুকু দেখো ডিটেলসে দেখা যাক। প্রথম বৌদ্ধ সঙ্গীত আমাদের কি? অজাতশত্রু, যেটা আমাদের কোথায়? না রাজগীর, এখন যেটা বলি সেটা আগে ছিল রাজাগ্রাহা।
এরপরে দেখো দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত যেটা হচ্ছে কালশোক, সেটা হচ্ছে বৈশাখী। এবং তৃতীয় নাম্বার আমাদের বৌদ্ধ সঙ্গীত অশোক পাটলিপুত্রে। এবং চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কনিষ্কের আমলে এবং কাশ্মীরে হয়েছিল। এরপরে চতুর্থ বৌদ্ধ সম্মেলন সম্পর্কে আমরা একটু জেনে নেব। সেটা হচ্ছে আহ্বান করেন কনিষ্ক। কত সালে করেছিল? 78 খ্রিস্টাব্দে। সভাপতিত্ব করেন বসুমিত্র ও অশ্ব ঘোষ। 3 মাস ব্যাপী সম্মেলনটি চলেছিল এবং বৌদ্ধ শাস্ত্রগুলি সংস্কৃত ভাষায় অনুবাদের সুব্যবস্থা করা হয় এবং মহাযান ও হিন্নন এই দুই সম্প্রদায়ের বৌদ্ধরা ভাগ হয়ে যায় এবং এই যে আমাদের বৌদ্ধ সঙ্গীত হয়েছিল এটা হচ্ছে মহাযান ধর্ম মতোই স্বীকৃত হয়। বুঝা গেল? পরের প্রশ্ন দেখো আমাদের লেখা আছে নাসিক প্রশস্তি রচনা করেন। নাসিক প্রশস্তি রচনা করেন গৌতম পুত্র সাতকর্ণী। এবং সাতকর্ণী গৌতম পুত্র সেই সম্পর্কে আমরা কিছু দেখি। প্রথম দেখো সাতবাহন বংশ ফার্স্ট সেঞ্চুরি, যেটাকে আমরা কি বলছি বিসিই। বিসিই মানে কি বিফোর কমন এরা। এবং সেকেন্ড সেঞ্চুরি যেটা সিই বলছি মানে কমন এরা। অনেকের মধ্যে থার্ড সেঞ্চুরিকে সিই বলা হয়। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে না সিমুখ। ইনি শেষ কাহ্ন এবং কাহ্ন রাজা পরাজিত করে রাজত্ব লাভ করেছিলেন এবং রাজধানী বা প্রতিষ্ঠান এবং অমরাবতী। আর রাজত্ব হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ, যেটা পুরাণ মতে অন্ধ্রপ্রদেশ, বর্তমানে আমরা কি বলি ওটা আন্ধ্রা এবং তেলেঙ্গানা। এবং কারেন্ট কোর্ট ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে প্রাকৃত এবং প্রচলিত ভাষা হচ্ছে তামিল তেলেগু। অবভিয়াসলি তামিল তেলেগু হবে, কেন কি আন্ধ্র এবং তেলেঙ্গানার কাছাকাছি এখনকার যুগে। এরপরে প্রথম শক্তিশালী রাজা প্রথম সাতকর্ণী থার্ড রুলার এবং হাতিগুম্ফা শিলালিপি থেকে জানা যায় এটা। তিনি অশ্বমেধ ও রাজসূয় যজ্ঞ করেন। নানাঘাট শিলালিপি থেকে সাতবাহন শাসকদের অনেক তথ্য জানা গিয়েছে এবং নাসিক প্রস্তরী থেকে গৌতমপুত্র সাতকর্ণীর রাজত্বকালের বহু তথ্য আমরা জানতে পেরেছি। গৌতমপুত্র সাতকর্ণী কততম রাজা ছিলেন? না 23তম রাজা ছিলেন। এবং সাতবাহন রাজারা ভারতে নিজের চিত্র অঙ্কিত মুদ্রা প্রচলন করেন। এই জায়গাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। সাতবাহন রাজারা প্রথম নিজের চিত্র অঙ্কিত মুদ্রা প্রচলন করেছিল এবং আমরা গৌতমীপুত্র সাতকর্ণী শকরাজ নহপানকে হারিয়ে এরূপ মুদ্রা প্রচলন করেছিলেন। অবশ্যই এর আগে আমরা উত্তর পশ্চিমে ইন্দো গ্রিক রাজারা কিছু আগে এরূপ মুদ্রা প্রচলন করেছিলেন, কিন্তু সেটা ছিল আফগানিস্তানে রাজত্ব করার সময়। এবং এদের শেষ রাজা সেটা হচ্ছে পুলুমাই IV। এবং তারপরে প্রশ্ন দেখে নেওয়া যাক। রাজত্ব বিভাগ পাট্টা প্রচলন করেন। রাজত্ব বিভাগে পাট্টা কে প্রচলন করেছিলেন? শেরশাহ। শেরশাহ কখন প্রচলন করেছিলেন? না হুমায়ুনকে 1539 খ্রিস্টাব্দে চৌসার এবং 1540 খ্রিস্টাব্দে কন্নৌজের যুদ্ধে শেরশাহর কাছে যখন হুমায়ুন পরাজিত হয়েছিল তারপরে তিনি করেছিলেন। কোন চোল সম্রাট সাম্রাজ্যের জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন? কোন চোল সম্রাট? সেটা হচ্ছে রাজরাজ চোল। এরপরে আমরা চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? সেটা হচ্ছে বিজয়লয়। এবং রিয়েল ফাউন্ডার কাকে বলি আমরা? সেটা হচ্ছে কারিকালা। এবং ক্যাপিটাল দ্য সিটি অফ পুহার উরায়ুর। এবং 10ম শতাব্দীর দ্বিতীয়ার্ধে চোল রাজ্য দুর্বল হয়ে পড়লে হিত গৌরব পুনরুদ্ধার করেন এবং প্রথম রাজারাজ কত সালে? 985 থেকে 1014। রাজরাজ তাঞ্জেরের রাজরাজেশ্বর মন্দির, যেটি আমাদের বৃহৎ দেশরের মন্দির নির্মাণ করেছিলেন। তাঞ্জোর লিপি প্রথম রাজরাজের সামরিক কীর্তি বহন করে এবং ইনি সমুদ্রপথে বহির্বিশ্ব বিজয়ের জন্য শক্তিশালী নৌবহর গড়ে তোলেন। এরপরে এই জায়গাগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো অতটাও ইম্পর্ট্যান্ট নয়। এরপরে আমাদের এইখানে একটা জিনিস দেখে নেবো, সেটা হচ্ছে লাস্ট রুলার কে ছিলেন? সেটা হচ্ছে রাজেন্দ্র চোল থার্ড। এরপরে আমাদের হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কোন খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে হয়েছিল? আমাদের 1921 খ্রিস্টাব্দে। এরপর হরপ্পা, মেহেরগড় এবং মহেঞ্জো থেকে আমরা কিছু জিনিস জানার চেষ্টা করব। প্রথম হচ্ছে মেহেরগড় জিন ফ্রান্সোয়া জারিজ 1974 এবং
1986 মধ্যে আবিষ্কার করেন। আমরা জানতে পারলাম মেহেরগড় সভ্যতা জিন ফ্রান্সোয়া জারিচ 1974 থেকে 1986 মধ্যে আবিষ্কার করেন। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? দয়ারাম সাহানি 1921 সালে আবিষ্কৃত করেন। এটি বর্তমানে কোথায় অবস্থিত? পাকিস্তানের পশ্চিম পাঞ্জাব প্রদেশে অবস্থিত। এবং এটা কোন দিকে বয়ে চলেছে? সেটা যে রাভি নদী হয়ে বয়ে চলেছে। এবং আরও ডিটেলসে আমরা দেখো কিছু জিনিস দেখে নিই। সেটা হচ্ছে মহেঞ্জোদাড়ো আবিষ্কার করেছিলেন 1922 সালে। 1921 সালে হরপ্পা, 1922 সালে মহেঞ্জোদাড়ো। কে আবিষ্কার করেছিলেন? সেটা হচ্ছে R.D. ব্যানার্জি। R.D. মানে হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এবং পাকিস্তানের সিন্ধুর লারকানা জেলায় নিম্ন সিন্ধু নদীর তীরে, যেটা পশ্চিমে অবস্থিত, এবং রাইট ব্যাঙ্ক যেটা বয়ে চলেছে আমাদের ইন্দাস নদী এবং অবস্থিত। মিনিং মাউন্ট অফ দ্য ডেড বা মৃতের ঢিপিও বলা হয়। দ্য ডান্সিং গার্ল ইজ আ ব্রোঞ্জ স্ট্যাচু ফাউন্ড ইন দিস লোকেশন লার্জেস্ট গ্রেনারি। এবং আমরা এইখানে এই যে ডান্সিং গার্লের যে স্ট্যাচুটা বা ওই যে নাচ করা মেয়েটার যে স্ট্যাচুটা, মূর্তিটা, সেটা আমরা পেয়েছিলাম মহেঞ্জোদারো সভ্যতাতে। এরপর হচ্ছে কালীবঙ্গানে ঘোড়ার অবশেষ পাওয়া গিয়েছিল। ইভেন থ্রো ইন্দাস ভ্যালি পিপল ডিড নট ইউজ হর্সেস, ঘোড়া ব্যবহার করতো না। এবার লোথাল, যেখানে আমাদের ডক ইয়ার্ড এবং প্রথম দিকের বন্দর বটে। এরপরে কাবুলিয়ত ও পাট্টা কে চালু করেছিলেন? শেরশাহ চালু করেছিলেন, একটু আগে আমরা পড়লাম। তিনি তার সমগ্র সাম্রাজ্যকে 47 সার্কাস বিভাগে বিভক্ত করেছিলেন, 47 ভাগে। এবং এগুলি আবার পরগনা নামে ছোট প্রশাসনিক ইউনিটে বিভক্ত করেছিলেন। শেরশাহ রুপিয়া নামক মুদ্রা জারি করেন। তিনি তামার মুদ্রা প্রবর্তন করেন, যা দাম, হাফ দাম এবং কোয়ার্টারের দাম হিসেবে পরিচিত। ইত্যাদি বিভিন্ন প্রশাসনিক ইউনিট। কাবুলিয়ত ও পাট্টা কে চালু করেছিলেন? আমরা জানতে পারলাম। এবং গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন শেরশাহ। তিনি অশ্ব দ্বারা ডাকযোগের ব্যবস্থা করেছিলেন। এবং শেরশাহের সমাধিটি, সেটা হচ্ছে সাসারামে, যেটা আমাদের বিহারে অবস্থিত, এবং তার ছেলে ইসলাম শাহ দ্বারা নির্মিত হয়েছিল। এবং আমাদের আজকে শেষ প্রশ্ন, যেটা 10 নম্বর প্রশ্ন, সেই প্রশ্নটা দেখা যাক। সেটা হচ্ছে সচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু? সেটা হচ্ছে গুরু হরগোবিন্দ। তিনি 6 নম্বর গুরু ছিলেন, 6th শিখ গুরু। এবং গুরু গোবিন্দ সিং তিনি 10ম ও শেষ শিখ গুরু ছিলেন। তিনি খলসা প্রথা শুরু করেন। তাহলে আমরা এখানে কি জানলাম? প্রথম হচ্ছে আমাদের গুরু হরগোবিন্দ, যিনি 6 নম্বর শিখ গুরু ছিলেন। এবং গুরু গোবিন্দ সিং, যিনি ছিলেন 10ম এবং শেষ শিখ গুরু, তিনি খলসা প্রথা শুরু করেছিলেন। এই ক্লাসটা কেমন লাগলো তোমরা জানাবে। এবং আমরা একই রকম ভাবে আমাদের প্রায় 150 থেকে 200, 100, 150 থেকে 200টা প্রশ্ন আছে, যেগুলো করলেই ইতিহাস থেকে এনাফ।